গেল কেন? সে কখন ফোন করেছো? কোথায় ছিলে? কোনো খবর নাই। ভালো আছো আপু? একদিনে তোমার ফেরার সময় হলো, তাই না? কোথায় গিয়ে এতটা সময় কাটালে? আব্বু সরি। আমাকে না বলে তুমি চলে গেলে? তুমি তো বাসার ভিতরে গেলে, আমাকে তো বলোনি যে বাইরে ওয়েট করতাম। যা বলছি তাই করো, গাড়ি ঘুরো, আমাকে নিয়ে যাও। বাসা তুমি টের পাও। তন্ময় এসব ভালোবাসা টালোবাসা বোঝে না। বোঝে, এবং তন্ময় তোমাকে অনেক ভালোবাসে। তো কিরকম ভালোবাসা, যে ভালোবাসা আমি টের পাবো না? উর্মির বাসা থেকে বের হয়ে আমি পেপারওয়ালার কাছ থেকে পেপার কিনে দেখেছি, সে একই নিউজ। এটা কি? এটাও কি স্বপ্ন? না, এটা স্বপ্ন না, সম্ভবত হ্যালুসিনেশন। বুঝলাম হ্যালুসিনেশন, কিন্তু এরকম হ্যালুসিনেশন কারো হয়? হ্যাঁ, হতে পারে, তোমার তো হচ্ছে। দেখো, তুমি তো আসলে কাউকে খবর না দিয়ে সেন্ট মার্টিনসে চলে গেছো, ওখান থেকেও কোনো যোগাযোগ করনি। মনে হয় তোমার অবচেতন মনে তোমার বাবাকে ঘিরে টেনশনটা সবচেয়ে বেশি ছিল। ওই হিসাবে তো আসলে কোনো সাবজেক্টে পড়ে কোনো লাভ নেই, কোনো কিছুতেই কোনো ফিউচার নেই। তুইও একই কথা বলছিস, বাসায় কেউ সাপোর্ট করতেছে না, তুইও বলছিস যে না এই যে সাবজেক্ট করে কোনো আচ্ছা, লাভ নেই। এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ে কী হবে আমার বল তুই? আমাদের দেশের কি অবস্থা, অদ্ভুত একটা ক্যারেক্টার সেইটা। ওইটা পার্কটায় লাংসের রুগীতে ভরে গেছে। আর এটা তো সেই পুরানোটা, এটা তো ফুসফুসের রোগী। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে উসখুস রোগী। মানে মানে এই উসখুস করে বেড়ায় এখানে সেখানে, মানুষজন দেখলে কথা বলতে চলে যায়। তাই নাকি? হ্যাঁ, পেইন, পুরা পেইন। ইন্টারেস্টিং। আমি দেখা করতে চাই। আসিস, দেখাবো একদিন, ইদানিং দেখি না। তন্ময়, আয় তন্ময়, শুন। আরে শুনে যা না, আয় শুনে যা। আয় না এদিকে। কই যাস? কেন, প্রবলেম হয়েছে নাকি কোনো? না প্রবলেম না, আমি চাচ্ছিলাম একটু স্যারের সাথে দেখা করতে। কোন প্রবলেম হয়েছে? ওই কম্পিউটার সায়েন্সটা আমার মনে হয় না পড়া আমার জন্য উচিত হবে। এখন যদি পসিবল হয় আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিলাম, নয়তো দেখা যাক কী করা যায়। এখন শিফট করা তো মনে হয় না ঠিক হবে। তুই বরং মাস্টার্সে চাইলে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট হচ্ছে মেজর করতে পারিস। অ্যাডিশনাল কিছু কোর্স নিতে পারিস অবশ্য এখন চাইলে। না, দুইটা করা যায় কিনা সেটা দেখি, অ্যাডিশনাল নিতে তো কোনো সমস্যা নেই। আর যদি পসিবল আমি শিফট করলাম। আমার হয় তুই জাকির স্যারের সাথে আলাপ কর, জাকির স্যার বেটার বলতে পারবে তোকে। স্যার আছে? জাকির স্যার আছে মনে হচ্ছে, দেখ তুই। আসিস তো ক্যাম্পাসে? হ্যাঁ গেলাম। ওকে। ওই উইতে বাহাত্তর হচ্ছে ডানেরটা। তোমার ক্লাস শেষ? আমি রেজিস্ট্রার অফিস যাচ্ছি, ক্লাসে না। ঠিক আছে, চলো আমার সাথে চলো। কোথায়? চলো, তোমার সারপ্রাইজ আছে। আরে আগে হাত ছাড়ো, মানুষজন তাকায় আছে, খারাপ করবে। টাকা চলো আমার সাথে চলো। কি কোথায়? আমার লাইব্রেরি যেতে হবে, আমার কাজ আছে। লাইব্রেরিতে কেন? মানুষজন লাইব্রেরিতে কেন যায়? আচ্ছা ভালো, লাইব্রেরি বাসায় করো, এখন চলো আমার সাথে। আরে কি আজব টানাটানি করতেছো? আরে তোমাকে একটা সারপ্রাইজ দিব তো। কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ তো সারপ্রাইজ, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে? তুমি মাঝে মাঝে এত টর্চার করো না। মাঝে মাঝে তোর সিদ্ধ হওয়া ভালো, চলো। টর্চার করা ভালো না টর্চার হওয়া ভালো? দুটোই। আপনি তো দেখছি ওই পাগলটার মতো কথা বলছেন। দুলালকে পাগল বলা আপনি ছাড়বেন না, না? আমি কিন্তু ওকে দেখলাম যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে অভিজ্ঞতা নেওয়ার জন্য। কি বলছেন? হ্যাঁ, দেখা হলে জিজ্ঞেস করে দেখবেন। কিভাবে জিজ্ঞেস করব? কয়েকদিন হলো কোনো পাত্তাই নেই। মনে হয় ঢাকার বাইরে গেছে। মোটেও না, আজকে সকালে আমি ওকে পার্কে দেখেছি। ও,
তন্ময় আপনাকে মেল টেল পাঠায়? না তো। আমার মনে হয় ও আর আপনার সঙ্গে কোনো যোগাযোগ করবে না। হয়তো বা। আপনার কি ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়? ইচ্ছে হলে আপনি আমাকে বলবেন, আমি বলবো ওকে। দরকার কি? তন্ময়ের উপর আপনার অনেক অভিমান, তাই না? অভিমান কেন করবো? এই যে কোনো যোগাযোগ নেই, অভিমান তো হতেই পারে। না, অভিমান তার উপরেই করা যায় যার উপরে কোনো এক্সপেকটেশন থাকে। ওর উপরে আমার কোনো এক্সপেকটেশনই নেই। আমাকে বলেছি একদিন পর ঢাকায় ফিরলি লাবণীর সঙ্গে একবার দেখা কর। এটা তো নর্মাল কার্টিসের মধ্যে পড়ে, তাই না? কিন্তু আপনার কথা বললেই কেমন জানি অস্বস্তির মধ্যে পড়ে যায়। আপনি কেন শুধু শুধু আমার কথা ওকে মনে করিয়ে দেন? আমি ছিলাম ওর লাইফে বেটার এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সকে ও যত তাড়াতাড়ি ভুলে যাবে ওর জন্যই ভালো। কিন্তু পুরোটাই একটা সেলফিশের মতো আচরণ না? মানে যখন আপনি ওকে বারবার দেখা করা থেকে মানা করলেন, ও দেখা করতে চাইলো, পরে যখন দেখা হলো, যখন দেখলো আপনার এই অবস্থা, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। পুরো ব্যাপারটাই সেলফিশের মতো না? ভুলটা তো কিছুটা আমারও ছিল, তাই না? দেখা করার আগে আমারও বলে দেওয়া উচিত ছিল আমার অবস্থার কথা। আমি তখন বলিনি কারণ মনে হয়েছিল যে ও বিশ্বাস করবে না, কিন্তু আমার বলা উচিত ছিল। বললে আমাকে দেখার পর যেই শকড সে হয়েছিল, এতটা শকড সে নাও হতে পারতো। হয়তো তাই। এটা তো মোবাইলের দোকান। হ্যাঁ, এখানে কেন? মোবাইল কিনবা তাই। এটা তোমার সারপ্রাইজ। সারপ্রাইজ হওনি? আমার মোবাইল লাগবে না, তুমি কিনে দিবা কেন? তোমার মোবাইল লাগবে তো। আচ্ছা লাগবে বুঝলাম, এটার জন্য তোমার খরচাপাতি করার দরকার নাই তো। চলো। আমার ইচ্ছা আমি তোমাকে মোবাইল কিনে দেবো। চলো। চলো। মোবাইল কিনতে হবে না? পছন্দ করো। কি পছন্দ? এটা দেখি। এটা তো আমার ড্রাইভারের সেট। সেটা খারাপ না। এটা কত? এটা হলো 1950। এটা নেই। তুমি একটা ফকিং নি, অসহ্য, তোমাকে মোবাইল কিনে দিব না এই বলবি? এই আমি মোবাইল বলবি? কিনে দিব না। শোনো শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি, আসো। ভালো সেট নিচ্ছি। ফকিং নি মার্কা সেট দিবা না। আচ্ছা আপনি ভালো একটা সেট দেন। সব ফাংশন। হ্যাঁ মোটামুটি সব ফাংশন আছে। এটা সব ফাংশন আছে, ক্যামেরা, ভিডিও, MP3 সব। চলবে এটা? তোমার পছন্দ হয়েছে? খুশি? আচ্ছা এটার দাম কত? 15,500 প্রাইস। আচ্ছা এটা দেন। আমি তো চঞ্চলকে পুরো ফিট করে রেখেছি। চঞ্চল আমাকে ধোকা দিয়ে সুন্দরবন চলে গেল। সুন্দরবন? ও আবার সুন্দরবন গেল কবে? তুমি যেদিন এসছো সেদিন গেছে। না, ও তোর মেসেজ ছিল। না, মেসেজ ছিল না। ওর মেসেজ ছিল আমি তোমার বাসা থেকে বের হয়ে ওর বাসায় গিয়েছি, ওইখানে অনেকক্ষণ ঘুমিয়েছি, তারপরে আমাকে ওই যে বলে না কানাওলায় ধরলো। দেখছো কত বড় একটা শয়তান। কেন তোমাকে বলেনি আমি ওর বাসায় যাই? না, উল্টা আরো ভাব মারলো যে ও জানেই না তুমি কোথায়। ও একটু রহস্য করতে পছন্দ করে। রহস্য না, রহস্য আমি বের করছি, বুঝছো? কোন দিক দিয়ে বের করবা? আর শুনো, যে তোমাদের সাথে একটা লোক ছিল না, এটা কি নামটা? বাচ্চা। সেই বাচ্চা লোকটাকে তো আমার বাবা খুব পছন্দ করে। কেন বিয়ে করবো না? বিয়ে করতে হবে কেন? বাবা পছন্দ মানে কি আমি পছন্দ করি? না তুমি ভালো লাগতে পারে, তুমি বিয়ে করতেই পারো। বুঝতে আমি আমার ভালো আচ্ছা ঠিক আছে, তোমার ভালো লাগে না, ওকে। নিজে সারাদিন বিয়ের জন্য চিন্তা করার জন্য মনে করে আমি যাকে দেখি তাকে বিয়ে করবো। অসহ্য একটা ছেলে। স্বাধীনতার পর নৌবাহিনীতে যোগ দিলাম।
পাকিস্তানে আটকে পড়া যে সমস্ত নৌ অফিসার ছিল তারা তো যথারীতি দেশে ফিরে আসলো এবং নৌবাহিনীতে যুক্ত হলো। তো সেখানে দেখলাম যে দুটো গ্রুপ ভাগ হয়ে গেল, মুক্তিযোদ্ধা বনাম রিপাট্রিয়েট। সব বাহিনীতেই একই অবস্থা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পর রিপাট্রিয়েটদের প্রভাব প্রবলভাবে বেড়ে গেল। শেষে চাকরি ছাড়তে বাধ্য হলাম প্রাণের তাগিদে, মারা পড়ার ভয়ে। সে সময় কয়েকটা দিন বেশ খারাপ গিয়েছে। জি, আসলে স্যার কি বলবো আপনাকে, যে আমাদের মানে লোভ লালসা এত প্রচণ্ড বেশি যে শুধু চাই আর চাই। ব্যক্তিগতভাবে আমি যুদ্ধে গিয়েছি, আমি নিজে যে প্রফিট করব সেজন্য না, সার্বিক অর্থে দেশ স্বাধীন হবে সেটার জন্যই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং দেশ স্বাধীন হয়েছে এটাই সবচেয়ে বড় পাওনা। এর চেয়ে বড় আর কী থাকতে পারে পাওনার। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। আসলে আমরা যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম আমরা যে মুক্তিযুদ্ধ তা কিন্তু নয়। মানে আমাদেরকে যারা সাহায্য করেছে, আমাদেরকে যারা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় দিয়েছে তারাও তো মুক্তিযুদ্ধ, তাই না? গুটি কয়েক আলবদর এবং রাজাকার ছাড়া আর বাকি যেগুলো আছে সবাইকেই তো মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং সেই স্বীকৃতি আমরা পেয়েছি, সেটা আমাদের স্বাধীনতার মধ্যে দিয়ে পেয়েছি। তারপরও যাদের অবদান বেশি ছিল তাদের জন্য রাষ্ট্রের কিছু করা উচিত। মুক্তিযুদ্ধের জন্য কয়েকটা তালিকা তৈরি করা হয়েছে, এবং সেই সমস্ত তালিকায় আমি ধর্নাও দিইনি, নামও লেখাইনি। আসলে কি জানেন যে একজন মুক্তিযুদ্ধের জন্য ওখানে ধর্না দেওয়া এবং নাম লেখানো সত্যি মানে খুবই অপমানজনক এবং লজ্জাস্কর বিষয়। আপনার মতো করে সব মুক্তিযোদ্ধারা ভাবে না। স্যার, আমি আসলে বলতে চাচ্ছি যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ছাড়া আর কাউকেই বাড়তি সুযোগ সুবিধা দেওয়া চলবে না। সবাই মুক্তিযোদ্ধা। বিশেষ করে আমি যে যুদ্ধে অংশগ্রহণ করেছি কোনো রকম বাড়তি সুযোগ সুবিধার জন্য নয়, আমি দেশটাকে স্বাধীন হোক এই জন্যই যুদ্ধ করেছি। আমি স্যার জানি যে আমি ম্যাট্রিক পাস, কিন্তু এই ম্যাট্রিক পাস নিয়ে আমি মন্ত্রী, মিনিস্টার, এসপিডিসি কিছুই হতে পারবো না। আমার যোগ্যতা অনুসারে আমি যা পাবো আমার সেটাই আমার কাম্য এবং সেটাই আমি চাই। কিন্তু অনেকেই তার যোগ্যতা অনুযায়ী পায়নি। আপনার পরিবার পরিজন? জি, আমার পরিবার পরিজন মানে আসলে কি বলবো, মানে যুদ্ধের কয়েক মাস আগেই দাদা আমাকে বিয়ে দিয়েছিল। আমার বয়স তখন 16 বছর। উর্মি, দরজাটা খোলো তো। যুদ্ধ তো শুরু হয়ে গেল, আমি তো যথারীতি যুদ্ধে চলে গেলাম। ফিরে এসে দেখলাম যে বউকে খুঁজে পাচ্ছি না। শুনলাম যে রাজাকার আলবদররা নাকি এই সেনাবাহিনীর হাতে। দরজাটা খোলো। তো আমার বউকে যখন ওদের হাতে তুলে দিল তখন নির্মম টর্চারে মারা গেছে, লাস্টও খুঁজে পাইনি। আপনাকে কি বলবো আর, মানে অজস্র স্মৃতি। তন্ময়, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, আর ভালো থাকলাম কোথায়? আপনি যে সে ফেলে চলে গেলেন, শরীফ শালিকের তো পাত্তাই আসে, আপনার তো কোনো পাত্তাই নেই। হ্যাঁ, কোথায় ছিলেন আপনি? একটু ব্যস্ত ছিলাম। ও, আচ্ছা। তন্ময়, বাদশা মিয়া অনেক বড় এক মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাদশা মিয়া, জি, আপনি আমার বাড়িতেই থাকবেন। আচ্ছা 5 দিন, 7 দিন, 15 দিন, আপনার যতদিন ইচ্ছে। আচ্ছা, জি, দোষ কিন্তু না। শুধু অভিযানে যাওয়ার সময় আমাকে জানিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, জি। তন্ময়, কিছু খেয়েছো? খাবার দিতে বলো, টেবিলে খাবার দিতে বলো, আমরা সবাই মিলে খাই। আচ্ছা, যা বলছিলাম যে মানে যুদ্ধের পরে যে স্মৃতিগুলো, তখন তো দরজায় দরজায় নেম প্লেটে দেখতাম শহীদ মুক্তিযুদ্ধ পরিবার, পঙ্গু মুক্তিযুদ্ধ পরিবার, আহত মুক্তিযুদ্ধ পরিবার, বীর মুক্তিযুদ্ধ পরিবার, সেই সমস্ত সেই ডোরে ডোরে এখন দেখছি শুধু ড এবং আলহাজ, ড এবং আলহাজের দেশ ভরে গেছে। মানে আমার খুব খারাপ লাগে এসব চিন্তা করলে যে সে কোথায় ছিলাম আর কোথায় আসছি। নাও কোক তোমার। থ্যাংক ইউ। এখানে পেলাম না, তারপরে ওই দূরের দোকান থেকে আনতে হলো। সরি, একটু কষ্ট পেলাম। ইটস ওকে। তারপর কি অবস্থা তোমার? এই তো চলছে। এক্সাম কেমন দিলা? ভালো না। কেন? হ্যাঁ না, প্রিপারেশন ভালো ছিল না, সিও পাবো কিনা সন্দেহ। স্যার কি বললো? স্যার তো বললো ভালোই, মোটামুটি আর কি। আচ্ছা আচ্ছা, নেক্সট উইক থেকে কিন্তু ভ্যাকেশন শুরু হচ্ছে, তো তোমার কি প্ল্যান? আমার তো ওই যে পার্ট টাইম জব বিকাল থেকে স্টার্ট হয়, কোনো প্ল্যান থাকলেও তো কিছু করতে পারবো না। তোমার এই পার্ট টাইম জবটা না তুমি বাদ দাও, এটার জন্য তুমি কোনো কিছু হুট অ্যাটেন্ড করে করতে তো বাদ দিতে পারবো না, হুট করে তো বাদ দেওয়া সম্ভব না, তাই না? এটার জন্য আগের থেকে একটা প্রিপারেশন থাকা লাগবে। তা ঠিক। আজকের প্ল্যান কি তোমার? আজকে ওই যে আজকে একটু বাদ দাও না, আমার কিছু ভালো লাগছে না, আমার দূরে কোথাও যেতে ইচ্ছা করছে। কিভাবে যে বাদ দেই? ফোন করে বলো, ম্যানেজ করো কোনোভাবে। নাও না প্লিজ প্লিজ। তুমি বললে ঠিক আজকে আছে, বাদ আমি দাও। ম্যানেজ করে নিব। এক কাজ করো তাইলে, আমি এখন বাসায় যাবো, বাসায় গিয়ে গাড়িটা ছেড়ে দিব, তারপর আম্মুকে বলবো যে রুমার বাসায় যাচ্ছি, বলে ম্যানেজ করব। তুমি জাস্ট 5টার সময় আমার বাসার সামনে যে গলিটা আছে ওখানে চলে আসবা। আচ্ছা, ওই যে ওই গলিটা। হ্যাঁ, একটা ক্যাব নিয়ে চলে আসো। ওকে ওকে। কোথায় যাওয়া যায় বলো তো? আশুলিয়ার দিকে যাই চলো। আশুলিয়া কেন? আশুলিয়া কি আছে?
আশুলিয়াতে কি নাই? কত সুন্দর একটা মানে নেচার। তুমি আশুলিয়ার প্ল্যান বাদ দাও তো, এই যাওয়া আসা ছাড়া আশুলিয়ার কিচ্ছু হবে না। আমরা বরঞ্চ গুলশানের দিকে থাকি, অনেক জোস জোস রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে পারবো, বেলা ইটালিয়ায় বসবো, পিৎজা পাস্তা খাবো। আর শোনো, তোমার জন্য তো রেস্টুরেন্ট ছাড়া তুমি কিছু বোঝো না ম্যান, তোমার জন্য তো একটা জিনিস ওয়েট করতেছে। দেখো দেখো দেখো, এই যে দেখো, বারিস্তা কফি শপ, দেখো হট বেভারেজেস, দেখো পিউরেস্ট কফি। সারাক্ষণ না তোমার সব খাওয়া খাওয়া আমার ভালো লাগে না, যে কোনো কথা দেখে খাওয়া। আজ তনিমা, আমার কি ইচ্ছে করে জানেন, আপনার ওই ছবিটা একটা বিশাল বিলবোর্ড বানিয়ে এই শহরের ব্যস্ত কোনো রাস্তার মোড়ে টানিয়ে রাখতে। আশ্চর্য, কেন? সবাই দেখুক, সবাই জিজ্ঞেস করুক যে এই সুন্দর মেয়েটি কে, আর এই সৌন্দর্যের আড়ালে যে একটা দুঃখ আছে, এই সৌন্দর্য যে প্রকৃতির একটা প্রতারণা, সেটাও সবাই জেনে যাক। আমি কিন্তু কখনো এইভাবে ভাবি না। কেন? আপনার রাগ হয় না? আপনার ক্রোধ হয় না সৃষ্টিকর্তার উপর? না, আমি তো এইভাবে জন্ম নিইনি। জন্মের 9 মাস পর আমার পোলিও হয়, তারপরে এই অবস্থা। এখানে প্রকৃতির দোষ কোথায়? কিন্তু কেন? এত মানুষ থাকতে আপনারই কেন পোলিও হতে হবে? হয়েছে, এখন কি করা যাবে বলো? চঞ্চল, আমার কি মনে হচ্ছে জানো? কি? আর কিছুদিন পর তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। কেন? কারণ তুমিও তন্ময়ের মতো হয়ে যাচ্ছ। তন্ময়ের মতো? হ্যালো, কি ব্যাপার, ফোন কেটে দাও কেন? কাজ করছি। কি কাজ করো যে 1 মিনিটে কথা বলা যাবে না? বলো। না, কি কাজ করছিলে সেটাকে বলো। ক্লাসের কাজ, অনেক পড়া জমে আছে, মনে হয় পরীক্ষায় ফেল করব। ওকে, ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি রাখি। না বলো, প্রবলেম নেই। কাল সকালে হাঁটতে যাবে? যাবো তো। তাহলে আমাকে নিয়ে যেও, আমিও তোমার সাথে হাঁটতে যাব। তুমি পারবা না। পারবো, এখন থেকে আমি প্রতিদিন সকালে তোমার সাথে পার্কে হাঁটতে যাব। তুমি এত সকালে ঘুম থেকে উঠতে পারবা না। শোনো, সকালে উঠে প্রথমে তুমি আমার বাসায় আসবে, তারপর আমরা প্রতিদিন দুজন একসাথে হাঁটতে যাব। আমি গিয়ে কিন্তু ডাকাটাই করতে পারবো না, এক্স্যাক্টলি 7টার মধ্যে রেডি থাকতে হবে। ঠিক আছে, এখন শোনো, তুমি ফোন বন্ধ করে ঘুমায় পড়ো। আচ্ছা ঠিক আছে, বাই বাই।